বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে অষ্টম শ্রেণীর সেপ্টেম্বর মাসের নতুন যে অ্যাক্টিভিটি টাস্ক, বাংলা ভাষার বা বাংলা বিষয়ের যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেপ্টেম্বর মাসের, অনেক স্কুলে হয়তো এটা এখনও দেওয়া হয়নি, অনেক স্কুলে দেওয়া হয়েছে বা অনেক স্কুলে দেওয়া হয়নি। যাদের দেওয়া হয়নি অত চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরকেও দেওয়া হবে খুব শীঘ্রই। এবং যারা ডাউনলোড করতে চাও তাদের জন্য লিংক আমি প্রথম কমেন্ট বক্সে অথবা ভিডিও ডেসক্রিপশনে দুই জায়গাতেই দিয়ে দেবো, তোমরা ওখান থেকে লিঙ্কে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। দেখো, বাংলার সেপ্টেম্বর মাসের অষ্টম শ্রেণীর যে অ্যাক্টিভিটি টাস্ক, সেই অ্যাক্টিভিটি টাস্কটাকে সম্পূর্ণ তোমরা আগে দেখে নাও। এখানে দেখো, প্রথমে একের দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, 2-এর দাগে 3 নম্বরের প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে, 3-এর দাগে কিছু গ্রামার থেকে প্রশ্ন আছে, ব্যাকরণ থেকে কিছু কিছু প্রশ্ন আসছে, এবং 4-এর দাগে একটি চিঠি লিখতে বলা হয়েছে। সেই চিঠিতে সব কিছুর উত্তরই এখানে কিন্তু আমরা দেব। তোমাদের সাথে এই সমস্ত অ্যাক্টিভিটি টাস্কটার উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদেরকে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কটার 100% অ্যাকুরেট উত্তর জানাবো। তোমরা খাতাতে সুন্দর করে এই অ্যাক্টিভিটি টাস্কের উত্তরগুলো লিখে নেবে, প্রশ্ন সহ লিখে নেবে, যেমনভাবে লেখানো আছে সম্পূর্ণটা লিখে নেবে। আশা করছি তোমরা অনেক উপকৃত হবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে তুমি যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটাকে যদি পছন্দ হয়, ভালো লাগে, তোমার মনে হয় একটু উপকার হচ্ছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলে যাই আমরা এই অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নের উত্তরে। দেখো, আমরা চলে এসেছি অ্যাক্টিভিটি টাস্কের উত্তরে। একের দাগের 1.1 অর্থাৎ প্রথম যে প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন লিখতে বলা হয়েছে। অর্থাৎ এখানে আমরা প্রচুর বড় নোটস লেখার কিন্তু কোনো দরকার নেই, একদম টু দ্য পয়েন্ট যেটুকু জানতে চাওয়া হয়েছে সেইটুকুনি উত্তর দিলেই কিন্তু এখানে এনাফ, বেশি বাড়ি লেখার প্রয়োজন নেই। দেখো, এখানে একটা লাইন দেওয়া হয়েছে প্রথম, যে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? এখানে এটা দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছিল লাইনটি। দেখো উত্তরটা দেখো, কবি শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় বিবেকবান মানুষকে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। সমগ্র পৃথিবী আজ স্বার্থপর মনুষ্যত্বহীন মানুষে ভরে গিয়েছে। তাদের লোভের শিকার অসংখ্য মানুষ। তারা দিনযাপনের গ্লানি নিয়ে কোনো রকম দুঃখে দিগন্তহীনের মতো টিকে আছে। কবি সেই আর্ত পীড়িত মানুষদের পাশে হৃদয়বান মানুষকে দাঁড়ানোর অনুরোধ করেছেন। ব্যাস, তোমাদের উত্তর কিন্তু শেষ। এরপরে চলে যাই 2 নম্বর, 1-2 অর্থাৎ 1.2। দেখো, প্রশ্নটা হচ্ছে, রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? এটা পল্লী সমাজ থেকে নেওয়া হয়েছে। দেখো, ছোটবাবু রমেশ, উত্তরটা দেখো, ছোটবাবু রমেশের কাছে হঠাৎ 20 জন কৃষক এসে তাদের কষ্টে কাঁদতে লাগলো। তাদের কান্না শুনেই রমেশ বাবু জিজ্ঞাসা করেছিলেন, ব্যাপার কি? উত্তরে চাষিরা ছোটবাবুকে জানিয়েছিল, 100 বিঘা মাঠ জলে ডুবে গেছে। জল বার না করে দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের একটা পরিবারও খেতে পাবে না। হয়ে গেল তোমাদের উত্তর 1.2-এর। এবার চলে যাই পরের 1.3। একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ, কাদের দেখে এই কথা মনে হয়েছে? কবি উত্তর দেখো, কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা ছন্নছাড়া কবিতায় পাড়া রাস্তার মোড়ে আড্ডা দেওয়া একগুচ্ছ যুবকের কাহিনী দেখতে পাই। তাদের মধ্যে কাজের শক্তি থাকলেও তা যেন নিভিয়ে আছে। রাস্তায় আড্ডা দেওয়া ওই যুবক দলকে দেখেই কবির ভিজে বারুদের স্তূপ মনে হয়েছে। অর্থাৎ ভিজে বারুদের স্তূপ যেমন জ্বলতে পারে না, তাদের মধ্যে যতক্ষণ না রোদে সেই জল শোকাচ্ছে, ঠিক সেরকম এই যুবক সম্প্রদায়ের মধ্যেও কাজ করার শক্তি তো আছে, কিন্তু তাদের মধ্যে সেই স্ফুলিঙ্গর অভাব আছে, তারা জ্বলতে পারছে না। সেই জন্য কবি ভিজে বারুদের স্তূপ বলেছেন। তারপর দেখো 1.4, গাছের জীবন মানুষের জীবনে ছায়া মাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কি? গাছের জীবন এবং মানুষের জীবনের তুলনা প্রসঙ্গে লেখক আলোচ্য কথাটি বলেছেন। মানুষের মতোই গাছ খাওয়া দাওয়া করে, দিন দিন বড় হয়, নানা কষ্ট দুঃখ তাদের মধ্যেও দেখা যায়। মানুষ যেমন বহু ভালো মন্দ গুণ আছে, গাছেরও তাই। বড় গাছ
শিশুর প্রাণ রক্ষা করে ইত্যাদি বহু মিল। তাই এইসব কারণের জন্য লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র বলেছেন। 1.5 দেখো মানে 1.5-এর উত্তরটা। তবু নেই, সে তো নেই, নেই রে, কি না থাকার যন্ত্রণা পংক্তিটিতে মর্মিত হয়েছে। হাওয়ার গান কবিতায় কবি হাওয়াদের নিজের নির্দিষ্ট বাসস্থান খুঁজতে প্রয়াসী হয়েছেন। নানা স্থান খুঁজেও কবি তাদের স্থির বাসস্থান পাননি। হাওয়াদের চিরস্থায়ী বাসস্থান না থাকার আক্ষেপ করে কবি উক্ত পংক্তিটি বলেছেন। পংক্তিটিতে হাওয়াদের নিজস্ব বাসভূমি না থাকার যন্ত্রণার চিত্র ফুটে উঠেছে বা মর্মিত হয়েছে। এবার চলে যাব 1.6। ছন্দহীন বুনো চাল তার। বুনো চাল তাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর দেখো, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতায় দ্বিতীয় স্তবকে জানিয়েছেন, প্রাচীন বুনো চালতার গাছ বহুদিন ধরে একই রকম স্থির অবস্থায় তার শাখাগুলি নত করে বিরাজমান। এই গাছে বহুদিন যাবৎ বানানটা একটু এখানে অসুবিধা রয়েছে, দেখে এটা ঠিক করে নেবে, যাবৎ কোনো চাঞ্চল্য লক্ষ্য করা যায়নি। তাই এই প্রসঙ্গে কবির মনে হয়েছে চালতার এইরূপ জীবন ধারণ যেন ছন্দহীন, অর্থাৎ চালতা বহুদিন ধরে স্থির হয়ে আছে, সেটা কি কবি এখানে ছন্দহীন বলেছেন। এরপরে দেখো চলে যাব 2-এর দাগের প্রশ্ন। দেখো 2-এর প্রথম প্রশ্ন, দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। এটা একটু বড় প্রশ্ন ছিল, 4 নম্বরের প্রশ্ন ছিল। কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতাটি যথেষ্ট ভাবার্থক কবিতা। এই কবিতায় প্রধান ভাববস্তু হলো নানা শোষণ পীড়নে দুঃখ কষ্টে মানুষ ক্রমশই বিচ্ছিন্ন একা হয়ে যাচ্ছে। তার জীবনে দুঃখ দুর্দশার কথা শোনবার মতো কেউ বর্তমানে নেই। এই একাকী নিঃসঙ্গ মানুষের পাশে হৃদয়বান হয়ে দাঁড়ানো আজ সব থেকে বড় প্রয়োজন। কবিতায় প্রতি ছত্রে ছত্রে এই মূল ভাবনাটি পাওয়া যায়। মানুষ বড় একলা, তুমি তার পাশে দাঁড়াও। কবিতার প্রতি পংক্তি যেন ধ্রুবকের মতো এই ভাবনাকে বহন করছে এবং পাঠক হৃদয়ে এই ভাবনার আবেগ সঞ্চারিত করেছে। 2.2-এর প্রশ্নে চলে যাই। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের বিস্ময়ের কারণ কি? পল্লী সমাজ থেকে নেওয়া হয়েছে। দেখো উত্তর, চাষিদের 100 বিঘা ধান ক্ষেতের মধ্যে জল প্রবেশ করেছে। জল বের না করলে সমগ্র গ্রাম অনাহারে থাকবে, একথা জানতে পেরে ছোটবাবু রমেশ চাষিদের হয়ে রমার কাছে দক্ষিণের বাঁধ কাটার অনুরোধ জানায়। সেই মাঠ সংলগ্ন জমিতে ঘোষাল্লা মাছ চাষ করেছিল। বাঁধ কাটলে সব মাছ ভেসে যাবে। রমা স্পষ্টভাবে জানায় চাষিদের জন্য সে 200-300 টাকার এই মাছের ক্ষতি হতে দিতে পারবে না। রমার কাছে এমন অমানবিক উত্তর রমেশ আশা করেননি। তাই রমার মুখে এই কথা শুনে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন 2.3, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? ছন্নছাড়া কবিতায় উত্তর দেখো, ছন্নছাড়া কবিতায় কথক কোনো এক জরুরি দরকারে ট্যাক্সি করে যাচ্ছিলেন। তিনি গন্তব্যে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা হিসেবে ড্রাইভারকে বিশেষ সামনের রাস্তাটি নির্বাচনের কথা বলেন। ড্রাইভার ওই রাস্তাতে গাড়ি নিয়ে যেতে রাজি ছিল না, কারণস্বরূপ বলে কিছু যুবক লিফট চেয়ে বিরক্ত করে। লেখকের ট্যাক্সি যখন রাস্তার মোড়ে এসে উপস্থিত হয় এমন সময় এক ছোকরা ট্যাক্সিতে উঠে বলে দুর্ঘটনাগ্রস্ত এক ভিখারির রক্ত মাংস দলা পাকানো শরীর ট্যাক্সিতে ওঠানোর জন্য। সেই ভিখারির শরীরে রক্তের দাগ লেগে ভব্যতা শালীনতা যাতে বিনষ্ট না হয়ে যায় সে কারণেই কথক ট্যাক্সি থেকে নেমে পড়েছিলেন। পরের প্রশ্ন 2.4, জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? উত্তর, বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু গাছের কথা রচনাটিতে খুব প্রাঞ্জলভাবে গাছেদের জীবন প্রণালীর ব্যাখ্যা দিয়েছেন। সেই প্রসঙ্গেই এসে পড়েছে জীবনের ধর্ম সম্পর্কে বিবরণ। লেখক বলেছেন, গাছের শুকনো ডাল দেখে বোঝা যায় না সেই ডাল একদিন ফুল পাতা ফলে ভরা ছিল, সবুজ ছিল, কিন্তু কিছুদিন পরে সেই শুকনো ডালের চিহ্নই থাকে না। একটি সবুজ প্রাঞ্জল গাছের সাথে এই ডালটির তফাৎ আছে। একটি ক্রমাগত বেড়ে চলেছে, অন্যটির গতিস্তব্ধ। জীবনের ধর্ম চলতে থাকা। শুকনো গাছের ডাল যখন স্তব্ধ তখন তার ক্ষয় হওয়ার পালা।
এইভাবেই লেখক সবুজতা অর্থাৎ জীবিত থেকে জীবনের অন্তিমকালে সুন্দর জীবন ধর্ম ব্যাখ্যা করেছেন। 2.5 কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বুকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। বাড়িতে অতিথি এলে তাদের সাথে কেমন ব্যবহার করতে হয় তা সম্পর্কে বুকুর কোনো ধারণা ছিল না। মা বাবার শেখানো কথা মতোই বুকু ব্যবহার করে বা করতে যায় এবং অজান্তেই সবার অপমানের কারণ হয়ে যায়। গল্পের বুকু চরিত্রটি সত্যই অসহায়। মা বাবার কথা মতো সদা সত্য কথা বলবে এই উপদেশ ছোট্ট ছেলেটি অবনত মস্তকে ধারণ করে। কোথায় কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত নয় বুকু স্বাভাবিকভাবে তা বুঝতে পারেনি। গল্পের শেষে বুকুকে আমরা যেভাবে মার খেতে দেখেছি তাতে সত্যিই অনেক অসহায়তার পরিচয় দিয়েছে। সে প্রকৃতপক্ষে অসহায়, কারণ হাজার জটিলতার মাঝে কিভাবে গুছিয়ে নিতে হয় নিজেকে সে তা বুঝতে পারেনি। 2.6 অর্থাৎ 2 দাগের শেষ প্রশ্ন। আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃতি করো। নাটোরের মহারাজের নিমন্ত্রণে অবনীন্দ্রনাথ ঠাকুর, তাঁর কাকা রবীন্দ্রনাথ আর অনেকে মিলে গিয়েছিলেন। সেখানে বাংলা ভাষার প্রচলনের উদ্দেশ্যে একটি প্রাদেশিক সম্মেলন ছিল। ট্রেন থেকে জাহাজে করে রওনা, খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা সব কিছুতেই নাটোরের রাজার এলাহি আয়োজন ছিল। এরপর শুরু হলো সম্মেলন। ছেলে মানুষরা, এখানে ছেলে হয়ে গেছে, ছেলে হবে, হ্যাঁ, ছেলে মানুষেরা রবি কাকার দলে সবাই বাংলা ভাষায় সম্মেলন হোক তা চাইলেন। 2 দলে ভাগ হলো সকলে। কংগ্রেসের নেতারা ইংরেজির বক্তৃতা দিলে তা অনেকেই প্রত্যাখ্যান করেন। পরিশেষে লালমোহন ঘোষের দুরন্ত বক্তৃতা দিয়ে বাংলা ভাষার লড়াইয়ের প্রাথমিকভাবে শেষ হলো। এটাই ছিল গল্পটা। ওই যে বলা হয়েছে না কী ছিল গল্পটা, এটাই ছিল গল্পটা। তারপরে দেখো তিনের প্রশ্ন, মানে 3 দাগ 3.1 নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। নির্দেশক বাক্যের একটি উদাহরণ হলো এবার আমি কলেজে যাচ্ছি। এটা নির্দেশক বাক্যের উদাহরণ। এখানে কোনো একটা নির্দেশ বোঝাচ্ছে বা বিবৃতি বোঝাচ্ছে, কোনো একটা কথা বোঝাচ্ছে, ঠিক আছে। 3.2 শূন্যস্থান পূরণ করো আবেগসূচক বাক্য। মানে এখানে যে বিষয়গুলো বলা রয়েছে আনন্দ, বিস্ময়, উচ্ছ্বাস, ঘৃণা, এই সম্পর্কিত বা এই ধরনের মনোভাব প্রকাশিত কিছু আবেগসূচক বাক্য এখানে বলতে হবে। প্রথম আনন্দ, ফার্স্ট হয়েছো, মিষ্টি খাওয়াও, আনন্দ প্রকাশ করছে। তারপরেরটা দেখো বিস্ময়, তোমাকে অবহেলা, ভাবাই যায় না, বিস্ময়। উচ্ছ্বাস, স্নেহে আমার হৃদয় গলে যাচ্ছে, এটা উচ্ছ্বাস। ঘৃণা, ছি ছি ও কী করলে তুমি, একটা ঘৃণা প্রকাশ হচ্ছে কারোর প্রতি। এইভাবে তোমরা কিন্তু শূন্যস্থানটা পূরণ করে নেবে। এবারে চলে যায় 3.3 উদাহরণ দাও। এখানে যে বাক্যগুলির কথা বলা হয়েছে, যে ক্রিয়াবাচক অব্যয়, সাপেক্ষবাচক সর্বনাম, এইগুলোর এক একটা করে বাক্য উদাহরণ দিতে হবে। আমি এখানে দেখো যেগুলো শব্দ লিখেছি তোমরা বাক্য করে নেবে, বাক্য রচনা করে নেবে, কোনো প্রবলেম হবে না। যেমন দেখো প্রথমটা ক্রিয়াবাচক বিশেষ্য। একটি ক্রিয়াবাচক বিশেষ্য হলো খেলা। তোমরা খেলা দিয়ে একটা বাক্য রচনা করে নেবে, যে আমি কাল বিকেলে খেলা করছিলাম, ওকে, হয়ে গেল। তারপরে দেখো সাপেক্ষবাচক সর্বনাম, হে কৃষ্ণ, যে কৃষ্ণ সেই শ্যাম, যে সে, এই কথাটা সাপেক্ষবাচক সর্বনামের উদাহরণ। তারপরে দেখো সর্বনামের বিশেষণ, স্বকীয়, মূর্খ, এগুলো হচ্ছে সর্বনামের বিশেষণ হিসেবে কাজ করে। অর্থাৎ মনে করো তুমি স্বকীয় কর্ম করো, মানে নিজের কর্ম নিজে করো, এটা সর্বনামের বিশেষণ হয়। এরকম একটা বাক্যের উদাহরণ তোমরা করে নেবে। তারপর দেখো আলংকারিক অব্যয়, গরিবের আবার রাত দিন, আবার এই কথাটা এখানে আলংকারিক অব্যয় হিসেবে কাজ করছে। তারপরে দেখো অসমাপিকা ক্রিয়া, আমি বই পড়ে, ব্যাস ক্রিয়াটা সমাপ্তই বললাম না, অর্ধেক বলে ছেড়ে দিলাম, এটা অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। তারপরে দেখো 3.4 কি ছিল, কাঁচা এবং বসা, এই দুটি শব্দকে নিয়ে 5টি করে ভিন্ন অর্থে বাক্য রচনা করতে দেওয়া ছিল। অর্থাৎ কাঁচা এই শব্দটা নিয়ে 5টা ভিন্ন অর্থ প্রকাশক বাক্য রচনা করতে হবে। বসা এই শব্দটা নিয়েও 5টা ভিন্ন অর্থ প্রকাশক শব্দ রচনা করতে হবে। শব্দ অনুসারী বাক্য রচনা করতে হবে, ঠিক আছে, বাক্য রচনা করতে হবে। যেমন দেখো কাঁচা এই শব্দটা নিয়ে 5টা প্রথমে বাক্য রচনা করে দেওয়া আছে। যেমন দেখো তুমি পড়াশোনাতে খুবই কাঁচা। এখানে তাহলে পড়াশোনায় কাঁচা শব্দটা কী অর্থে ব্যবহার হয়েছে না অপটু, তুমি পড়াশোনাতে পটু নও, ভালো নও, ঠিক আছে। তারপরে দেখো আজকে কাঁচা আম খাবো, এখানে কাঁচা কোন অর্থে, আমটার কোন গুণ বোঝাচ্ছে না আমটা পাকা নয়, অপক্বতা অর্থে।
3 নম্বর, তুমি বড় কাঁচা কাজ করেছো। এখানে কাঁচা কাজ বলতে কি, মানে তুমি পারফেক্ট কাজ করতে পারো নাই, মানে অদক্ষতা অর্থে। তোমাদের এখন কাঁচা বয়স, মানে এখানে কাঁচা বলতে কি ইউ আর ইয়াং, মানে অল্প, মানে ইয়াং বলতে কি অল্প বয়স, অল্প অর্থে বোঝাচ্ছে। আমি তারপরে দেখো 5 নম্বর, আমি কাঁচা হলুদ রঙের জামা পরি। তাহলে কাঁচা হলুদ বলতে কি বোঝানো হচ্ছে, হালকা হলুদ। তাহলে এখানে মৃদুতা অর্থে ব্যবহার হয়েছে, মৃদু, মৃদু অর্থে, বোঝা গেল। তারপরে দেখো বসা, এই শব্দটা নিয়ে 5টা বাক্যের উদাহরণ দেখি। 1 নম্বর, তুমি বাক্সটা মাটিতে বসাও, বসানো অর্থে, অর্থাৎ কোনো জায়গায় বসিয়ে দিলাম এই অর্থে। 2 নম্বর উদাহরণ, তোমার কথা শুনে আমি 1 হাত বসে গেলাম। বলে না লোকে যে তোমার কথা শুনে আমি 1 হাত বসে গেলাম, উরি বাবা। এখানে তাহলে বসে যাওয়াটা কি অর্থ, দুঃখ প্রকাশক, যে তুমি যে কথাটা বললে সেটা খুবই দুঃখ প্রকাশক, আমি প্রচণ্ড দুঃখ পেলাম। তারপরে দেখো 3 নম্বর, আমার ব্যবসাটা অনেকটা বসে গেছে। অনেকে বলেন আমার ব্যবসাটা আর সেরকম নেই, অনেক বসে গেছে, মানে অচল হয়ে গেছে, অচল অর্থে আমার ব্যবসা সেরকম চলছে না। 4 নম্বর, অনেকে বলে দেখবে মন্দিরের দরজা আজ বসানো হলো, বলে না আমার ঘরের দরজাটা আজ বসানো হলো। তাহলে বসানো মানে স্থাপন করা হলো, স্থাপিত অর্থে। তারপরে দেখো 5 নম্বরে, তার মুখটা মায়ের মতো নাক বসা। এই একটা কথাটা এখানে হবে না, একটা কথাটা না তোমরা কেটে দেবে। তার মুখটা মায়ের মতো নাক বসা, বলে না অনেকে যে এর মুখটা না, নাকটা কিরকম বসা বসা, ঠিক সেই উদাহরণটা, নাকটা বসা মানে কি, নাকটা ঠিক অপ্রকাশ, নাকটার ঠিক সুনির্দিষ্ট সুসজ্জিত প্রকাশ হয়নি, সেটাই বোঝাচ্ছে। এরপরে দেখো তোমাদের শেষ যে কাজটি করতে হবে 4 নাম্বার দাগের, কি বলা আছে দেখো, বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এই বিষয়ে সংবাদপত্রে সম্পাদকের কাছে একটি চিঠি তুমি লিখে দাও। তা চিঠিটা আমরা কিভাবে লিখব, আমরা একদিকে এই যে লিখেছি মাননীয় সম্পাদক মহাশয়, একটা পত্রিকার নাম, বর্তমান পত্রিকা আমি দিয়েছি, তোমরা আনন্দবাজার পত্রিকা দিতে পারো বা অন্য কোনো পত্রিকার নামও দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তার ঠিকানাটা দিয়ে দেবে, JBS হেলডেন অ্যাভিনিউ, কলকাতা, পশ্চিমবঙ্গ 7,05,000। তারপরে দেখো এদিকে নিজের ঠিকানা, আর এক অন্যদিকে নিজের ঠিকানা দেবে, পোস্ট খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। তোমরা এই ঠিকানাটাই দেবে এমন নয়, তুমি তোমার ঠিকানা তোমার মতো দিতে পারো, ঠিক আছে, কোনো সেখানে অসুবিধা নেই। দিয়ে কি লিখবে, সবিনয় নিবেদন, আমি পশ্চিম মেদিনীপুর জেলার একটি অত্যন্ত প্রান্তিক গ্রামের বাসিন্দা। এখানে নিজের নাম কিন্তু প্রথমেই দেবে না, ঠিক আছে। আমাদের গ্রামের পার্শ্ববর্তী এলাকায় প্রবাহমান একটি সুবিশাল নদী রয়েছে, নদীটির নাম কংসাবতী। প্রতি বছর বর্ষাকালে প্রবল বর্ষণের কারণে এই নদীর বিশাল ভয়ঙ্কর রূপ ধারণ করে। নদীর 2 পাড়ের কাঁচা মাটি নির্মিত বাঁধ, সেই কারণে প্রবল জলোচ্ছ্বাসে নদীর জল এবং পলি কাদা পাড়ের দুপাশের প্রায় 200 বিঘা কৃষিজমিকে বিনষ্ট করে। পলি বালি কাদা নুড়ি পাথর জমে বর্ষার পরবর্তীকালে জমিগুলি আর চাষের যোগ্য অবস্থায় থাকে না। পাকা কংক্রিটের বাঁধ নির্মাণে আপনার সহযোগিতা একান্ত কামনা করি। আপনার নিকট বিনীত অনুরোধ, উক্ত বিষয়টির জন্য মাননীয়, এখানে মাননীয় হবে, এ কার্ডটা কিন্তু এখানে ভুলভাবে পড়ে গিয়েছে, হ্যাঁ, এটা একটু তোমরা ঠিক করে নেবে। জন্য মাননীয় সেচ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে, এটা সেচ হবে, হ্যাঁ, সেচ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাধিত থাকবো। দিয়ে ধন্যবাদান্তে সুজয় হাজরা। এখানে আমি একটা যা হোক নাম দিয়েছি, তুমি নিজের নামে যে নিচে লেখা রয়েছে দেখো, স্টার মেরে স্টার দেবে লেখা রয়েছে, নিজের নাম দেবে বা যা হোক যার হোক নাম দেবে। পরীক্ষার খাতায় তোমার নিজেরই নাম দিতে হবে, এমন কোনো বাধ্যতামূলক কিছু নেই। চিঠির ফরম্যাটটা দেখা হয় যে চিঠিটা তুমি কেমনভাবে লিখেছো, সব ঠিকঠাক লিখেছো কিনা। আর অন্যদিকে তারিখ দিয়ে দেবে, 3/8/2021। আমি যে তারিখে লিখেছি সেই তারিখটা দিয়ে দিয়েছি, মানে লিখেছি এমন না, আমি যে তারিখ একটা দিয়েছি। তোমরা তোমাদের মতো কিন্তু এখানে নাম, এগুলো ঠিকানা এগুলো সব সাজিয়ে নেবে, ঠিক আছে। এবার তোমরা অনেকে যারা পশ্চিম মেদিনীপুর থেকে হয়তো আছো, সত্যি করে তোমরা হয়তো অনেকে প্রশ্ন বলবে, দাদা বা স্যার আমাদের পশ্চিম মেদিনীপুরে তো কংসাবতী নদী নেই, হয়তো নেই। দেখো হয়তো নেই, আমি এটা একটা অনুমান সাপেক্ষে লিখেছি, মানে এটা যে সত্যি সত্যিই আছে এমন নয়, আমি এমনি জাস্ট একটা অনুমান সাপেক্ষে লিখেছি, ঠিক আছে, মানে বিষয়টা তোমাদের বোঝানোর জন্য। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা এটা দেখে ফরম্যাট এরকম ফরম্যাটিংয়ে লিখে নেবে, হ্যাঁ, মানে তোমাদের পরীক্ষায় তোমরা ফুল নাম্বার পাবে। এখানে তোমার নাম লেখো আর না লেখো, অন্য কারোর নাম লেখো, পরীক্ষায় ফুল মার্কস পাবে। কারণ এখানে শুধু চিঠির ফরম্যাটিং দেখা হয়, তোমার নাম কি সেটা দেখা হয় না, ঠিক আছে।
তো আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক না করে যাওয়া যাবে না, লাইক করা বাধ্যতামূলক, লাইক করতেই হবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে। ব্যাস এটুকুই আশা রইল।